রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। দেখো, আজ আমরা বাংলা ক্লাসে চলে এসেছি কী আলোচনা করতে। তোমরা এটা দেখতেই পাচ্ছ যে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এখানে আমি শুধু একটু তোমাদের বলে রাখি, এটা হচ্ছে আমাদের ক্লাস ক্লাস 9। কোন ক্লাস? ক্লাস 9, ঠিক আছে। ক্লাস 9-এর যে নমুনা প্রশ্নপত্রটা, তোমাদের বাংলা যে রায় মার্টিন যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেই প্রশ্নবিচিত্রার যে নমুনা প্রশ্নপত্রটা, এটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো সঙ্গে থেকেও বেশি কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি প্রশ্নপত্রের উত্তরের আলোচনায়। দেখো, তোমরা সবাই জানো প্রথম প্রশ্ন কি আছে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান হলো, ঈশান বলতে কোন দিককে বোঝাচ্ছে? ঈশান বলতে কোন দিককে বোঝাচ্ছে? এটা তোমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়তে গিয়েই পড়েছো প্রথমে, আশা করছি তোমরা উত্তরটা এর দিতে পারছো। তবুও মিলিয়ে নাও আমার সঙ্গে। ঈশান বলতে উত্তর পূর্ব যে কোণটা সেটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব কোণ, তাই তো। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ইলিয়াস এসব দিয়েছিল। ইলিয়াস কাকে দিয়েছিল এসব? ইলিয়াসের কতজন সন্তান, এটা তোমরা কমেন্ট করে বলো তো। ইলিয়াসের কজন সন্তান ছিল? তারপর আমি এটার উত্তরটা তো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা কমেন্ট করে জানাও ইলিয়াসের কজন সন্তান ছিল, ঠিক আছে। ইলিয়াসের যে ছোট ছেলে ছিল, সেই ছোট ছেলেকে সে এইগুলো দিয়েছিল। তাহলে কি হবে? তার ছোট ছেলেকে এইগুলো। গয়ের অপশনটা হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের পরেরটাতে। দেখো, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে। বক্তা কে? বক্তা কে বলেছে এই কথা? প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে, এটা জেলে বলেছে। জেলেকে আমরা নাটকটিতে, ধীবর বৃত্তান্ত নাটকে আমরা পুরুষ হিসেবে পেয়ে থাকি, পুরুষ নামে, তো সেটাই হচ্ছে জেলে, তাই তো। আচ্ছা, আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। উদ্ধৃতাংশে যে দিনটির প্রসঙ্গ রয়েছে সেটি হলো। দেখো, এটা নেওয়া হয়েছে তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে, যে বোমযাত্রী ডায়েরি রয়েছে সেখান থেকে। তো সেখানে কি বলা হচ্ছে, একটু ঘটনাটা বলি এটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সব দিন মনেও থেকে যাবে ব্যাপারটা। আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। উদ্ধৃতাংশে যে দিনটির প্রসঙ্গ বলা হয়েছে, দিনটা হচ্ছে কি? দিনটা হচ্ছে 1 জানুয়ারি। কিন্তু 1 জানুয়ারির দিনটা তোমাদের মনে থাকবে কিভাবে? সবগুলোই জানুয়ারি আছে দেখো, কিন্তু ওটা 1 জানুয়ারি কেন মনে থাকবে? কিভাবে মনে রাখতে হবে? দেখো, আসলে ব্যাপারটা হচ্ছে 1 জানুয়ারি হওয়ায় প্রহ্লাদ, শঙ্কুর যে চাকর প্রহ্লাদ, সে কি করেছিল, তার যে একটা আয়নার উপরে একটা ক্যালেন্ডার টাঙানো ছিল, সেই ক্যালেন্ডারটাকে সে কি করেছিল, সরিয়ে দিয়েছিল। কেন? কারণ বছরটা পুরনো হয়ে গেছে, তাই পুরনো ক্যালেন্ডারটাকে সে সরিয়ে দিয়েছে। এবার শঙ্কু কি করেছে, মর্নিং ওয়াক করে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর সে যখন সামনে গিয়ে দেখছে একটা অদ্ভুত জীব, সেটা দেখে সে চমকে যায়, ভয় পেয়ে যায়। তারপর সে জানতে পারে সেটা সে নিজেই। আসলে ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা সে দেখেছিল যে আয়নাটাতে সে অভ্যস্ত ছিল না, কিন্তু ক্যালেন্ডারটা সরিয়ে দেওয়া আয়না দেখা যাচ্ছে, তাই সে ভয় পেয়ে গেছে, তাই সে রেগে গিয়েছে। তো এই বিশ্রী ব্যাপারটা, অদ্ভুত ব্যাপারটার কথা বলা হয়েছে। সেটা তাহলে 1 জানুয়ারি। 1 জানুয়ারি আসায়, নতুন বছর আসায় প্রহ্লাদ সেটাকে সরিয়ে দিয়েছিল। তাহলে এটা খেয়াল রাখবে তোমরা, 1 জানুয়ারি। দেখো, পরের প্রশ্ন ব্যাকরণ থেকে। দেখো, সমবর্ণ লোপের ক্ষেত্রে সমবর্ণ লোপের ক্ষেত্রে দুটি সমধ্বনির মধ্যে কি হচ্ছে, একটি ধ্বনি শুধুমাত্র লোপ পায়, একটি ধ্বনি লেখা ও কথার উভয় ক্ষেত্রেই লোপ পায়। একটি ধ্বনি শুধুমাত্র কথায় লোপ পায়, দুটি লেখা এবং কথার ক্ষেত্রে লোপ পায়। দেখো, আমি এখানে তোমাদেরকে একটু বলি সমবর্ণ লোপ, তাই তো। একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের। ধরো বলা আছে বড় দিদি। কি বলা আছে? বড় দিদি, ঠিক আছে। এটা দেখো দুটো সমবর্ণ, এই যে দি আর দি, এখান থেকে কি হয়ে গেল, বড়দি। কি হয়ে গেল? বড়দি। দেখো, দুটোর মধ্যে একটা লোপ পেয়ে গেল। তাহলে আমি যখন বলছি, বলার সময় বড় দিদি থেকে বড়দি বলছি, আবার লেখার সময় বড় দিদি থেকে বড়দি বলছি, তাহলে লেখা এবং কথা উভয় ক্ষেত্রেই লোপ পাচ্ছে। তাহলে কি হয়ে যাবে, শুধুমাত্র একটি ধ্বনি শুধুমাত্র লেখার ক্ষেত্রে লোপ পায়, এটা তো হবেই না। কি হবে, একটি ধ্বনি লেখা ও কথা দুটি ক্ষেত্রেই লোপ পায়। তাহলে অপশন গ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরেরটাতে চলে যাচ্ছে শহুরে। শহর থেকে শহুরে, তাই তো। শহুরে উদাহরণটি হলো প্রগত স্বরসঙ্গতি, পরাগত, মধ্যগত নাকি অনন্য। এখানে দেখে রাখতে হবে প্রগত বলতে কি। প্রগত হচ্ছে আগেরটার প্রভাবে পরেরটা যদি বদলে যায়, তাহলে আমরা কি বলছি, তাকে আমরা বলছি প্রগত। পরাগত হচ্ছে পরেরটার প্রভাবে যদি আগেরটা বদলে যায়, তাকে আমরা কি বলবো, পরাগত। অনন্য হচ্ছে একটার প্রভাবে আরেকটা যদি বদলে যায়, আর মধ্যগত হচ্ছে মাঝেরটা যদি বদলে যায়। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, শহুরে। তাহলে এখানে আগেরটার প্রভাবে পরেরটা, তাহলে কি হবে, প্রগত স্বরসঙ্গতি। দেখো, পরেরটাতে চলে যাচ্ছি কলিঙ্গ। কলিঙ্গ কলিঙ্গে দুর্যোগের দিনে সকলে কাকে স্মরণ করেছে? এটা তোমরা জানো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে নেওয়া। এখানে কাকে স্মরণ করেছে? জৈমিনীকে স্মরণ করেছে। জৈমিনী, ঋষি
জৈমিনীকে, ঠিক আছে, জৈমিনী ঋষিকে স্মরণ করেছে। তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চেয়েছেন? কোথায় পাড়ি দিতে চেয়েছেন? দূর সিন্ধু পারে। কোথায়? দূর সিন্ধু পারে, সিন্ধু পারে, মনে থাকবে, দূর সিন্ধু পারে তিনি পাড়ি দিতে চেয়েছেন। আচ্ছা, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না, বক্তা কোন সত্য কথা বলছেন? বক্তা এখানে কোন সত্য কথা বলছেন? তিনি যে গরিব ছিলেন যখন, তিনি যখন বড়লোক ছিলেন তখন তিনি সুখী ছিলেন না, পরবর্তীকালে যখন তিনি ধনী হয়েছেন সে সময় যে তিনি সুখী হয়েছেন এই কথাটাই এখানে বলা হচ্ছে। পরের প্রশ্ন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে বক্তা জানিয়েছেন। কি লেখা ছিল প্লেটোর দোরগোড়ায়? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে অঙ্ক পারে না এখানে তার প্রবেশ নিষেধ, তাই তো? তারপরে প্রশ্ন কি আছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর কিভাবে আংটি পেয়েছিল? ধীবর যখন একটি রুই মাছকে খণ্ড খণ্ড করে কাটছিল সে সময় তার পেটের ভেতর থেকে আংটিটি পেয়েছিল, ওই খণ্ড খণ্ড করে কাটার সময় আংটিটি পেয়েছিল। 2-6 কি বলা আছে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশ্যালক কোন ভূমিকা পালন করেছেন? রাজশ্যালক কোন ভূমিকা? নগর রক্ষার ভূমিকা, তাই তো? আমরা জানি রাজশ্যালক নগর রক্ষার ভূমিকা, হ্যাঁ, নগর রক্ষা তিনি করছিলেন। ঠিক ঠিক, মনে পড়েছে কোন ঘটনা। আচ্ছা এখানে, আচ্ছা একটা কথা বলে দিই তোমাদের, এই যে 1 মার্কসের প্রশ্নগুলো, এই যে 1 মার্কসের প্রশ্নগুলো, এইগুলোতে যখন তুমি করতে যাবে তখন কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে তুমি এখানে কি রকম ভাবে লিখছো। 1 মার্কসে এখানে দেখো বলে দিয়েছে 15টি শব্দে, এই প্রশ্নগুলো বলতে গিয়ে আমরা কিন্তু একটু ভুল করে থাকি। দেখো 15টি শব্দে, ঠিক আছে, 15টি শব্দে বলতে তুমি তাহলে এখানে কম বেশি 15টি শব্দে তুমি এখানে কি করতে পারো, দুটো লাইন, আমাদের এক একটা লাইন যদি 8টি করে শব্দ হয় তাহলে তুমি দুটো লাইনের মধ্যে লিখতে পারো। এখানে আমরা ভুল করে থাকি কোথায়, যে মার্কস না দেখে আমরা আলোচনা করে দিই, যখন বলতে যাই তখন কিন্তু এক্ষেত্রে সমস্যা হয়ে যায়। কি তুমি কোনো ক্ষেত্রে 1-এর নাম্বারটা, যেমন ধরো এই যে এখানে ধরো সত্য কথাই বলছি, বক্তা কোন সত্য কথা বলছেন? এই যে তিনি যে বলছেন যে তিনি গরিব থাকার সময়, ধনী থাকার সময় তিনি সুখী ছিলেন না, গরিব থাকার সময় তিনি সুখী হয়েছেন। এইখানে তুমি চাইলে অনেক গল্প বলে দিলে, কিন্তু সেগুলো করার দরকার নেই, তোমাকে মার্কস দেখেই তোমাকে কিন্তু টোটাল আলোচনাটা করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দুটো লাইনের বেশি বলার দরকারই নেই, ঠিক আছে? আচ্ছা পরেরটা কি আছে? কোন দুটি প্রত্যয়কে তুলনাবাচক তদ্ধিত প্রত্যয় বলা হয়? তুলনাবাচক তদ্ধিত কি আছে তাহলে? দেখো ধরো তর এবং তম, তর এবং তম, প্রিয়তর প্রিয়তম, আমরা কি বলতে পারি? প্রিয়তর বা প্রিয়তম, সবার মধ্যে যে প্রিয় তাকে আমরা প্রিয়তর বলছি। তো এই তুলনা করাটা, তুলনাবাচক প্রত্যয় তাহলে কোনগুলো? তর এবং তম, ঠিক আছে? আচ্ছা দেখো মধ্য স্বরলোপের উদাহরণ। মধ্য স্বরলোপ আমরা কি বলতে পারি? যেখানে মধ্য স্বরলোপ কাকে বলবো আমরা? ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দের মধ্যে থাকা স্বরধ্বনি কি হবে? লোপ পাবে। শব্দের মধ্যে থাকা স্বরধ্বনি লোপ পেয়ে যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মধ্য স্বরলোপ। ধ্বনি পরিবর্তন আমরা জানি স্বরলোপ কি হবে? আদিতে থাকা স্বরধ্বনি যদি লোপ পেয়ে যায় আদি স্বরলোপ, মধ্যে থাকা স্বরধ্বনি যদি লোপ পেয়ে যায় মধ্য স্বরলোপ, এবং শেষে থাকা যদি স্বরধ্বনি লোপ পেয়ে যায় তাকে আমরা কি বলবো? অন্ত স্বরলোপ, তাই তো? আচ্ছা রিকে মিশ্র ধ্বনি কেন বলা হয়? রিকে কেন মিশ্র ধ্বনি বলা হচ্ছে? দেখো এক্ষেত্রে আমরা যদি রি বলি, রিটা কি? রিটা স্বরধ্বনি, অ থেকে ও পর্যন্ত স্বরধ্বনির উদাহরণ, ও হ্রস্ব দীর্ঘ করে ও পর্যন্ত স্বরধ্বনি, এই ও এর মধ্যেই রি আছে, ঠিক আছে? কিন্তু যখন আমরা লিখতে যাচ্ছি রিকে, তো যেমন ধরো আমি যদি বলি, ধরো বললাম যে রিক, ঠিক আছে? আচ্ছা না রিতা, রিতা বললে আমি কি রি লিখছি? রি তো একা তো লিখছি না, কিন্তু উচ্চারণ কি হচ্ছে? রি। তাহলে যে ধ্বনিগুলো আমরা যখন লিখি বর্ণগুলো তখন কি হয়? তখন সেই বর্ণগুলো স্বরধ্বনিতে, আবার যখন উচ্চারণ করছি তখন ব্যঞ্জন ধ্বনিতে। এরকম দুটি রূপ যদি পেয়ে যাই আমরা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মিশ্র ধ্বনি। তাই একে আমরা কি বলবো? একে আমরা মিশ্র ধ্বনি বলবো। তাহলে লেখার সময় একরকম, আবার যখন বলছি আমরা তখন আরেক রকম। স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি উভয় ক্ষেত্রেই ব্যবহার হওয়ার জন্য একে আমরা কি বলছি? একে আমরা মিশ্র ধ্বনি বলছি, ঠিক আছে? আচ্ছা তারপরে চলে যাচ্ছি, দেখো 3-এর-1-এ। 3-এর-1-এ কি আছে? 3-এর-1-এ আছে কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে, জৈমিনী এখানে একজন ঋষি যাকে স্মরণ করলে ঝড় বৃষ্টি কি হয়? ঝড় বৃষ্টি থেমে যায়, খেয়াল রাখতে হবে।
কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছেন? কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করছে? যখন কলিঙ্গ দেশে, দেখো এই জায়গাটাই তোমাদের বলছিলাম আমি যে 2 মার্কসের আছে, এটা 1 মার্কসের, এটা 2 মার্কসের। তাহলে এখানে আমাদের কি বলতে হবে? এখানে বলতে হবে যে মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় আমরা জৈমিনী ঋষির কথা জানতে পারি। তিনি নাকি কথিত আছে তিনি এমন একজন ঋষি যাকে স্মরণ করলে ঝড় বৃষ্টি থেমে যায়। পেরা চেঞ্জ করার পর এই যে অংশটা, কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে তাকে স্মরণ করেছে। দেখো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তখন, যেহেতু দেবী চণ্ডীর প্রকোপে কলিঙ্গ দেশ থেকে এখানে গুজরাটে লোকজনকে নিয়ে আসার জন্য সেখানে কি হয়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো এই ঝড় বৃষ্টি যখন শুরু হয় তখন সেখানে চারিদিকে হুড় দূর দূর বাজ পড়ছে, যেখানে সবুজ গাছপালাগুলো ধুলোতে ঢেকে যাচ্ছে, সাপের গর্তে জল ঢুকে গেছে তাই সাপ ভেসে বেড়াচ্ছে, সিল চাল ভেদ করে সিল পড়ছে, সেই সিল আবার ভাদ্র মাসের পাকা তালের মতো, তাদের শস্য উল্টে পড়েছে প্রজাদের। হ্যাঁ, তো এত ঘন অন্ধকার করেছে যে কেউ কারো শরীর দেখতে পাচ্ছে না। এই রকম ভয়ানক পরিস্থিতিতে উদ্ধার পাওয়ার জন্য পরিস্থিতি থেকে সেখানকার লোকজন কি করছে, সেখানকার লোকজনেরা ঋষি জৈমিনীকে স্মরণ করছে। কারণ কি, জৈমিনী ঝড় বৃষ্টি নাকি থামিয়ে দেয়, তাই তাকে স্মরণ করছে। পরের প্রশ্ন, এ তরিতে মাথা টুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কোন তরি? দেখো এটা কোথা থেকে নেওয়া? নোঙর থেকে নেওয়া, তাই তো? আমাদের অজিত দত্তের লেখা নোঙর কবিতা থেকে এটি নেওয়া হয়েছে। তো কোন তরি? পংক্তিটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। তাহলে 1+2, তাহলে এখানে আমাদের কি বলতে হবে? নোঙর কবিতাতে এখানে যে তরির কথা আছে সেই তরি এখানে কি, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এই কথাটার পুরো অর্থটা দেখো, আসলে এখানে এটা আমরা রূপক কবিতা বলে থাকি। রূপক কবিতা কাকে বলি না, যে কবিতার বাইরের এক অর্থ থাকে এবং ভেতরে আরেক অর্থ থাকে, অর্থাৎ অর্থবোধক দু রকমের অর্থ যেখানে থাকে তাকে আমরা রূপক কবিতা বলি। তো এই কবিতা নোঙর কবিতাটিও আমাদের একটি রূপকধর্মী কবিতা। তো এখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে তরিতে, অর্থাৎ নৌকোতে এসে কি করছে না, সমুদ্রের ঢেউ, যে ঢেউগুলো ফুলে ফুলে উঠছে তারা এসে তরিতে মাথা ঠুকছে এবং সমুদ্রের দিকে তারা ছুটে যাচ্ছে। এখানে ব্যাপারটা কি, আসলে এখানে কি বলতে যাওয়া হচ্ছে, আমরা যে সাধারণ মানুষজন আমরা কি করি, আমরা মনের মধ্যে অনেক আশা অনেক ইচ্ছে আমাদের উঁকি মারে, কিন্তু সেই স্বপ্নগুলো সেই ইচ্ছেগুলো আমরা সবসময় পূরণ করতে পারি না। কেন পারি না? কারণ আমরা এই বাস্তবের ভূমিতে, এই বাস্তবের জগতে, সমাজে আমরা বাঁধা পড়ে আছি। আমরা চাইলেই আজ যেখানে খুশি চলে যেতে পারি না, এই মায়ার বন্ধন ছেড়ে, এই বন্ধন মোচন করে আমাদের কোথাও যাওয়ার উপায় নেই। আমরা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে আছি। তাই বাস্তবের ভূমিতে এসে সেই স্বপ্নগুলো বাধা খাচ্ছে এবং আবার পুনরায় ফিরে যাচ্ছে। আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠছে না এই মায়ার বাঁধন ছেড়ে, এই বন্ধন ছেড়ে আমরা যে কোথাও অনেক অজানা দূর দূরান্তে পাড়ি দেব, তা কিন্তু সম্ভব হয়ে উঠছে না। এই কথা বোঝাতেই কবি এই সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে তরিতে মাথা ঠুকে এটা বলেছেন। আচ্ছা, তারপর দেখো কি বলা আছে, দুশ্চিন্তারও অন্ত ছিল না। দুশ্চিন্তারও অন্ত ছিল না, বক্তা কে? তার জীবনে কিভাবে দুশ্চিন্তা ভিড় করে আসতো। দেখো দুশ্চিন্তার অন্ত ছিল না, এখানে বক্তা হচ্ছেন শামসে মাগি। বক্তা কে তাহলে? ইলিয়াস গল্পে, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পের এক অন্যতম নারী চরিত্র শামসে মাগি এই কথা বলেছে। পেরা চেঞ্জ করার পর তার জীবনের কিভাবে নানান দুশ্চিন্তা ভিড় করে আসতো। 2 মার্কসের এটা তোমাকে এখানে কি বলা আছে, কম বেশি 60টি। তাহলে তুমি প্রথমটা করে ফেলেছো ধরো 10টি বা 10টি শব্দ, তারপরে তুমি 50টা পাবে। তাহলে তুমি কম করে এখানে 4-5টা লাইন তুমি লিখতেই পারো কম বেশি, ঠিক আছে? তো এখানে তুমি কি বলতে পারো, যে ইলিয়াস যখন ধনী ছিল তখন তার দুশ্চিন্তার অন্ত ছিল না, কারণ সে দেখতো যে তার যে মজুররা ছিল তারা কম খেটে বেশি খেতে ব্যস্ত থাকতো, আর যেহেতু তাদের দিকে নজর রাখা সেটাও কিন্তু একটা পাপ। তাছাড়া তাদের ঘুম হতো না রাত্রে। কেন? হয়তো ভেড়ি তার যে বাচ্চাগুলোকে সেগুলোকে চাপা দিয়ে মেরে ফেললো, তার ভালো ঘোড়াগুলোকে কেউ যদি চুরি করে নিয়ে চলে গেল নাকি, তারপর তাদের সময় থাকতো না স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালো করে গল্প করার, ঈশ্বরের প্রার্থনা করার, এইসব সময় থাকতো না। হয়তো কোনোটা ইলিয়াস বলল একটা কথা, শামসামাগির হয়তো সেটা ভালো লাগলো না, এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কিও হতো, যেটাও ভালো ব্যাপার নয়। তো এই নিয়ে অতিথি হয়তো কখনো এলো, তাকে কাকে কি খেতে দেবে, কি উপহার দেবে যাতে তারা নিন্দা না করে, এই সমস্ত বিষয় নিয়ে তারা কি ছিল, দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তাই তাদের মনে তখন কি ছিল না, শান্তি ছিল না, ঠিক আছে? তারপর দেখো 4-2 কি বলছে, মনে হলো স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। কার একথা মনে হয়েছে?
স্নেহ মমতা ক্ষমার মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে, কার কথা মনে হয়েছে? দাম গল্পে আমরা দেখতে পাই যে কথক সুকুমার, এই সুকুমারের এই কথা মনে হয়েছে। এরা চেঞ্জ করবে আবার, তার কেন কেন তার এই কথা মনে হলো? দেখো, স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে, তার কেন মনে হলো? আমরা চাইলে এটা যদি 4 মার্কসের থাকতো আমরা আরো বড় করতে পারতাম, কিন্তু এখানে খুব বেশি বড় না করে আমাদের কিভাবে লিখতে হবে যে সুকুমার মাস্টারমশাইয়ের কাছ থেকে তিনি ভেবেছিলেন যে তিনি কিছুই পাননি, শুধুমাত্র তার সম্পর্কে যেটুকু লিখে, তিনি গল্প লিখে যে 10 টাকা লাভ করেছিলেন সেটাই ছিল তার লাভ। কিন্তু সুকুমার যখন গেলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, তিনি যখন গেলেন, যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে মাস্টারমশাইয়ের সঙ্গে সেখানেও তার দেখা হলো। তো মাস্টারমশাইয়ের সঙ্গে হঠাৎ করে তার দেখা হওয়ার পর সুকুমার দেখছে যে মাস্টারমশাই তাকে কতটা ভালোবাসে। সে জানতো না, ছোটবেলায় জানতো না যে মাস্টারমশাই তাকে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসা মাস্টারমশাইয়ের মধ্যে তাদের প্রতি ছিল, ছাত্রদের প্রতি ছিল। মাস্টারমশাইয়ের চোখ থেকে জল বেরিয়ে পড়ে এবং মাস্টারমশাই কখনো তাকে সুকুমার যে খারাপ কথাগুলো লিখেছে মাস্টারমশাই সম্পর্কে, যে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, গাধা বরং পঞ্চত্ব পায়, মাস্টারমশাই সম্পর্কে যে উপদেশগুলো দিয়েছে সেগুলো মাস্টারমশাই খারাপভাবে নেননি। তিনি কিভাবে নিয়েছেন? তিনি ভেবেছেন যে তার ছাত্র তাকে অমর করে দিয়েছে। তিনি ভেবেছেন যে তারা বড় হয়েছে, আজ তাদের শুধরে দেবে তাদের ভুলগুলো, সেটাই তো কাম্য। তো এই যে এইভাবে মাস্টারমশাইয়ের যে উদার মানসিকতা, মাস্টারমশাইয়ের চোখ থেকে জল বেরিয়ে আসা ছাত্রের কথা মনে করে, এই সমস্ত কিছু দেখে সুকুমারের মনে হয়েছে সে যেন স্নেহ মমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 5-এর দাগে দেখো, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মহারাজের পরিচয় দাও। মহারাজ আমরা কি জানি যে দুষ্মন্ত, তাই তো? দুষ্মন্ত কোথাকার রাজা? হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত, যার সঙ্গে শকুন্তলার বিবাহ হয়েছিল গান্ধর্ব সূত্রে, গান্ধর্ব রীতিতে। তো সেই মহারাজের কথা আমরা এখানে পাচ্ছি। প্রিয়জনের কথা মনে পড়ার পর রাজা কি করেছিলেন? এখানে রাজা স্বভাবত গম্ভীর প্রকৃতির, কিন্তু তিনি কি করেছিলেন? তিনি হঠাৎ করে যেন বিহ্বলভাবে তাকিয়েছিলেন, তার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছিল, এটা রাজসেবকের মনে পড়েছে, এবং তিনি আংটির মূল্যের সমান পরিমাণ তার অর্থ দিয়ে তিনি ওই ধীবরকে সাহায্য করেছিলেন। ঠিক আছে, পরেরটা, আপনারা অনুগ্রহ করে শুনুন। বক্তা কে? এখানে বক্তা ধীবর বৃত্তান্ত নাটক থেকে নেওয়া হয়েছে। ধীবর বৃত্তান্ত নাটকের ধীবর অর্থাৎ জেলে বা পুরুষই হলো এখানে বক্তা। তার বক্তব্যটি কি? আপনারা অনুগ্রহ করে শুনুন, অর্থাৎ সে বলতে চেয়েছে সে কে, সে কিভাবে আংটিটা পেল, এই কথাটা বলতে চেয়েছে। এখানে বলতে হবে যে সে বলেছে যে সে চক্রাবতারে থাকে এবং জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে সে মাছ ধরে সংসার চালায়। তারপরে একদিন একটা রুই মাছকে ধরে পেটে তাকে খণ্ড খণ্ড করে কাটার সময় তার ভেতর থেকে একটি আংটি পায়। সেই আংটি নিয়ে সে যখন বিক্রি করতে যায় বাজারে, তখনই রাজসেবকরা তাকে ধরেছে। এই কথাটা সে বলতে চেয়েছে। হ্যাঁ, তার বক্তব্য ছিল এটাই। আচ্ছা, 6-এর দাগে চলে যাচ্ছি। দেখো 6-এর দাগে কি আছে? 6-এর দাগে আমরা 5 মার্কসের কোশ্চেন পেয়ে যাচ্ছি। দেখো, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। অম্বিকা মঙ্গল এবং তার কবি শ্রী কবি কঙ্কনের পরিচয় দাও। এখানে আমাদের জেনে রাখতে হবে অম্বিকা মঙ্গলটা কি। অম্বিকা মঙ্গল হচ্ছে মঙ্গল কাব্যের এক অন্যতম শ্রেষ্ঠ মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য সাহিত্যে যে আমাদের চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল রয়েছে, তার মধ্যে চণ্ডীমঙ্গলেরই এক নাম হচ্ছে অম্বিকা মঙ্গল। অন্নদামঙ্গল আরও একটা রয়েছে। অম্বিকা মঙ্গল, অভয়া মঙ্গল বা চণ্ডী মঙ্গল নামে আমরা যাই বলি না কেন, সেটা দেবী চণ্ডীর গুণগান সেখানে গাওয়া হয়ে থাকে। তো মঙ্গল কাব্যে আমরা দেখে থাকি এক মঙ্গলবার থেকে শুরু হয়ে অন্য মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহ ধরে টানা যে পাঁচালি পাঠ করা হতো তাকে আমরা মঙ্গল কাব্য বলে থাকি। তো এখানে নানান দেবদেবীর আলোচনা করা হতো, নানান দেবদেবীর সম্পর্কে কোনো না কোনো একটা দেবদেবীর যে গুণগান করা হতো, মাহাত্ম্য বর্ণনা করা হতো। এখানে দেবী চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কবি কঙ্কনের পরিচয় কি? কবি কঙ্কন হলেন তার উপাধি, তিনি হলেন মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীকে আমরা মুকুন্দ রাম চক্রবর্তীও বলে থাকি। তিনি কবি কঙ্কন উপাধি গ্রহণ করেছিলেন। তিনি বাঁকুড়া জেলার দামুন্না গ্রামে তার জন্ম। সেখান থেকে তিনি নানান কারণে তিনি সেখান থেকে ছেড়ে চলে এসেছিলেন। তারপর স্বপ্নাদেশ হয় এবং ওই এক সভায় স্থান পেয়ে তিনি এই কাব্য রচনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, এটা 2 মার্কসের, দুটোর থেকে এক এক করে তুমি এটার পরিচয় থেকে এক এক পেয়ে গেলে। তারপর কি? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অংশে বর্ণিত প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও। এটা আছে তোমার 3 মার্কসে। এটা তোমাকে কিভাবে বর্ণনা করতে হবে? এখানে বলতে হবে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় যে প্রাকৃতিক দৃশ্য পরিচয় পাই আমরা, এটা কিন্তু প্রাকৃতিক দৃশ্য কোনো সৌন্দর্য নয়, এটা ভয়ানক যে প্রকৃতির রূপ সেটাই তোমাকে বর্ণনা করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা কি হচ্ছে, সমগ্র মেঘটা
সমগ্র আকাশটা মেঘে ঢেকে গেছে, কালো মেঘে ঢেকে গেছে। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এমন হয়ে গেছে, পরিচ্ছিন্ন মানে পরিষ্কার নয়, পরিচ্ছিন্ন মানে তফাৎ। দিবস এবং রজনী, দিন এবং রাতের কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না, এমন অবস্থা। ধুলে আচ্ছাদিত হইল যা ছিল হরিত, অর্থাৎ যা কিছু সবুজ ছিল, এমন ঝড় উঠলো যে সব কিছু ধুলোয় ঢাকা পড়ে গেল, সবুজ গাছপালা সব ধুলোয় ঢাকা পড়ে গেল। তারপর নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, টানা একটানা 7 দিন ধরে বৃষ্টি হলো। এমন বৃষ্টি হলো যে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, জল কোনটা স্থল কোনটা কলিঙ্গ মণ্ডলে বোঝাই গেল না, সম্পূর্ণটা কি হয়ে গেল, জলে একাকার হয়ে গেল, জলস্থল। শস্য সব জলে ডুবে গেল। তারপর কি হলো, তারপর দেখা যাচ্ছে চাল ভেদ করে ওপর থেকে শিল পড়ছে। হ্যাঁ, সেই শিল আবার ভাদ্র মাসের পাকা তালের মতো বড়। ঠিক আছে, তো এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা এখানে দেখেছিলাম। পরেরটাতে চলে যাচ্ছি, দেখো 6-2, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। নোঙর কি? নোঙর হচ্ছে সেই জিনিস যেটা নৌকোকে বাঁধা থাকে, সেটা হতে পারে রশি, হতে পারে কোনো লোহার কোনো আংশি, যেটা হয়তো ফেলে দেওয়া হয় এবং সেটা কি হয়ে থাকে যে তার বাঁক বাঁক আংটার মতো থাকে, যেটা বালিতে আটকে যায়। তো যাই হোক, নোঙর হচ্ছে সেটাই যেটার দ্বারা আমরা নৌকোকে কি করে রাখি না, পাড়ে আটকে রাখি। ঠিক আছে, নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কি বোঝানো হয়েছে? নোঙর তটের কিনারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, অর্থাৎ আমরা আমরা আমাদের জীবন কি আছে, বাস্তবের ভূমিতে বাঁধা পড়ে আছে। আমরা চাইলেই কোথায় যেতে পারি না, আমরা চাইলেই কোনো অজানা রাজ্যে পাড়ি দিতে পারি না। আমাদের মন সবসময় চায় যে দূর দূরান্তে পাড়ি দিতে। হ্যাঁ, হয়তো আমরা সারা রাত স্বপ্ন দেখি যে আমরা কাল সকাল হলেই কি করব, কোনো এক অজানা রাজ্যে পাড়ি দেব এবং স্বাধীনভাবে বিচরণ করব, যেখানে থাকবে না কোনো ভয়, থাকবে না কোনো কাজের চাপ, থাকবে না কোনো বাধা বিপত্তি, কিছুই না। হ্যাঁ, নিজের মতো করে জীবন কাটাবো। কিন্তু সেটা পরের দিন আর হয়ে ওঠে না, বাস্তবের ভূমিতে সেই স্বপ্নগুলো আছাড় খেয়ে মরে যায়। হ্যাঁ, সেখানে আমাদের জীবনটা ঠিক নৌকো যেমন নোঙর করা থাকে, তখন নৌকো যতই আমরা দাঁড় টানি না কেন, যতই পাল বাঁধি না কেন, নৌকোর এগিয়ে যাওয়ার উপায় নেই, তেমনি আমাদের জীবনটাও বাধা পড়ে আছে এই বাস্তবের রুক্ষ ভূমিতে। আমাদের যে পারিবারিক জীবনে বদ্ধ হয়ে আছি আমরা চাইলেই আমাদের পরিবার ছেড়ে দিয়ে কোথাও দূর দূরান্তে চলে যেতে পারি না। এখানেই নোঙর তটের কিনারে নোঙর পড়ে আছে নৌকো বলে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপর দেখো আমাদের চলে আসছি আমরা 7-এর প্রশ্নগুলোতে। ঠিক আছে, 7 মার্কসের যে 7-এর দাগে যে প্রশ্নগুলো আছে, কত, এটাও 5 মার্কসের, সেটা দেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো কি বলেছে, মোট কথা ইলিয়াসের তখন খুব বলবলাও, পাশে পাশে সকলেই তাকে ঈর্ষা করে। ইলিয়াস কিভাবে সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল, তার পরবর্তী জীবনের ছবি কিভাবে বদলে গেল। এখানে 2+3, তাহলে এটা আমাদের 2 আছে, ইলিয়াস কিভাবে সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল। দেখো ব্যাপারটা হচ্ছে, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পের প্রধান পুরুষ চরিত্র ইলিয়াস। এটা 5 মার্কসের, তো আমাদের 2+3-এর মতো করে লিখতে হবে, একটু বড় করতে হবে। তো দেখা যাচ্ছে যে লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পের প্রধান পুরুষ চরিত্র ইলিয়াস, সে যখন তার বাবা মারা যায় তখন সে না ধনী না দরিদ্র। ঠিক আছে, তখন তার সম্পত্তির পরিমাণ খুব কম ছিল, 2টি মাত্র গরু, হ্যাঁ, 7টি ঘটকি এবং 20টা ভেড়া। তো এই সম্পত্তি নিয়ে সে তার স্ত্রীকে নিয়ে দীর্ঘ 35 বছর নিরলস পরিশ্রম করে সকলের আগে ঘুম থেকে উঠতো, সবার পরে ঘুমোতে যেত, এইভাবে টানা পরিশ্রম করে 35 বছর সে অনেক সম্পত্তি করে ফেললো। এতটাই সম্পত্তি করে ফেললো যে তার চারদিকে সুনাম ছড়িয়ে পড়লো, চারদিকে নাম ছড়িয়ে পড়লো, চারিদিক থেকে লোকজন তার বাড়িতে আসতে লাগলো। তখন সবাই তাকে ঈর্ষা করে বলতো যে ইলিয়াসের তো মরবারই দরকার নেই, হ্যাঁ, সে অনেক ভাগ্যবান পুরুষ। তো এইভাবে সে কি হয়ে উঠেছিল, সকলের ঈর্ষার পাত্র হয়ে উঠেছিল, হিংসার পাত্র হয়ে উঠেছিল তার প্রতিবেশীদের কাছে। তার পরবর্তী জীবনের ছবি কিভাবে বদলে গেল, পরবর্তী জীবনের ছবি কিভাবে বদলে গেল, সে যখন গরিব ছিল তখন তার সন্তানরা তার সঙ্গে কাজ করতো, গরু মোষ চড়াতো। কিন্তু যখনই সে বড়লোক হয়ে গেল, তার সন্তানরা আয়েসি হয়ে উঠলো, তারা আর কি করলো না, তারা তার সঙ্গে কাজ করলো না। বড় ছেলে মারামারিতে পড়ে মারা গেল, মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়ার পর সেও মারা গেল, এবং ছোট ছেলে এক ঝগড়ুটে বউ বিয়ে করে আনলো। বিয়ে করে আনার পর তারা ইলিয়াসের কথাই অমান্য করলো। তখন ইলিয়াস রেগে গিয়ে কি করলো, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। এবার বাড়ি থেকে তাড়ানোর সময় তাকে কিছু গরু ঘোড়া এবং একটি বাড়ি দিল। এইভাবে তাকে কিছু দেওয়ার পরই ইলিয়াসের সম্পত্তিতে প্রথম টান পড়লো।
তারপর কি হলো, তারপর কিরবিজরা তার ভালো ঘোড়াগুলোকে চুরি করে নিয়ে চলে গেল এবং মড়ক লাগার ফলে তার কিছু ভেড়া মরে গেল, আবার দুর্ভিক্ষের ফলে তার গরুগুলো না খেতে পেয়ে মারা গেল। এইভাবে ধীরে ধীরে তার অবস্থা কি হয়ে গেল, খারাপ হয়ে গেল। তারপর সর্বশেষে সে কি করলো, তার নিজের যা কিছু বাকি অস্তিত্ব ছিল সেগুলোকে সব কিছুকে বিক্রি করে দিয়ে একটি পুটলি নিয়ে, মোট নিয়ে, তার স্ত্রীকে নিয়ে সে বেরিয়ে পড়লো। এইভাবে সে লোকের বাড়িতে চাকর হয়ে গেল, মোহাম্মদ স্যার বাড়িতে, হ্যাঁ, ভাড়াটে মজুর হয়ে গেল। এইভাবেই তার ভাগ্যটা কি হয়েছিল, বদলে গিয়েছিল, তার জীবনের ছবিটাই বদলে গিয়েছিল। এটা হয়ে গেল। সাথে 2 দেখো, একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে। কার কাছে ফরমাস এসেছিল, বুঝতেই পারছো তোমরা যে সুকুমারের কাছে ফরমাস এসেছিল। দাম গল্পের যে আমরা যে দাম গল্পের নায়ক সুকুমারকে দেখতে পাই, সেই সুকুমারের কাছে এই ফরমাসটা এসেছিল। আচ্ছা, তাহলে সুকুমারের কাছে ফরমাস এসেছিল। তিনি তার ছেলেবেলার গল্প কিভাবে শোনালেন, তিনি তার ছেলেবেলার গল্পটা কিভাবে শোনালেন? তিনি প্রথমে রাজি হননি, হ্যাঁ, কারণ তার তেমন কোনো ছেলেবেলার স্মৃতিই নেই। কিন্তু যখন পত্রিকার কর্তৃপক্ষ নাঝরবান্দা তারা যখন ছাড়লোই না যে না আপনাকে শোনাতেই হবে, আর তাছাড়া আমাদের তেমন বিশেষ কোনো ওই পাঠক নেই তারা নিজেরা ছাড়া, তখন সুকুমার ভাবলো তাহলে লেখাই যায়, ঠিক আছে। তখন তিনি মাস্টারমশাইকে নিয়ে কি করলেন, একটা গল্প লিখে ফেললেন। গল্পটা তিনি কি লিখলেন, যে মাস্টারমশাই কিভাবে ছাত্রদের ধরে ধরে মারতেন, তার ভয়ে যারা অঙ্কে 100 পেত তারাই তটস্থ হয়ে থাকতো, আর মাস্টারমশাইয়ের তো মানে সুকুমাররা তো কোনো রকমে টেনে টুনে 20 পেত। আর সব ঘটনা বলার পর, যে মাস্টারমশাই পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দিতে চাইতেন, তারপর তিনি বলতেন যে ওই প্লেটোর দোরগোড়ায় লেখা আছে, প্লেটোর দোরগোড়ায় যে অঙ্ক পারে না এখানে তার প্রবেশ নিষেধ, স্বর্গের দরজাতেও ঠিক তাই লেখা আছে। এই সমস্ত ঘটনা বলার পর তিনি বললেন যে আসলে এইভাবে কিন্তু কখনো ছাত্রকে অঙ্ক শেখানো যায় না। কেন শেখানো যায় না? কারণ সুকুমার নিজেই শিখতে পারেনি, সে যে অঙ্ক জানতো সেটাও সে বরং ভুলে গেছে, 2 আর 2 যোগ করলে 4 হয় না 5 হয়, সেটাই সে ভুলে গেছে। তারপর বরং আবার সে সেখানে উপদেশ দিয়েছে যে গাধাকে পিটিয়ে কখনো ঘোড়া করা যায় না, বরং গাধাটাই পঞ্চত্ব পায়, অর্থাৎ গাধাটা মারা যায় গাধাকে মারতে মারতে। তো এইভাবে সে গল্পগুলো কি করেছে, শুনিয়েছে সুকুমার। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে এখানে দেখো, আমরা শঙ্কু থেকে দেখতে পাচ্ছি, প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে। বিদুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিভং ভিবং বিভং। বিদুশেখরের বলা কথাটির অর্থ কি? দেখো, বিভং বিপদ, ভিবং ভীষণ, বিভং বিপদ। তাহলে কি হলো, বিপদ ভীষণ বিপদ, বিপদ ভীষণ বিপদ, এই কথাটার অর্থ কি দাঁড়ালো, বিপদ ভীষণ বিপদ। বোমযাত্রী ডায়েরি গল্প অনুসারে সেই পরিস্থিতির বর্ণনা দাও। সেই পরিস্থিতির বর্ণনা আমরা কি দেখতে পাচ্ছি? বোমযাত্রী ডায়েরি অনুসারে কি ভীষণ বিপদের কথা আমরা পেয়েছিলাম? যখন শঙ্কুরা যখন মঙ্গল গ্রহে যাচ্ছিল, তখন বিদুশেখর মঙ্গলে যেতে রাজি ছিল না। যদিও প্রহ্লাদ মনে করতো মঙ্গল মানে সেখানে কোনো অমঙ্গল হতেই পারে না, কিন্তু বিদুশেখর সেখানে যেতে রাজি ছিল না। সে এমনকি রকেটটাকে পর্যন্ত সে ঘুরিয়ে দিয়েছিল, যে হাতলটা দিয়ে ঘোরালে রকেটটা ঘুরে যাবে সেটাও পর্যন্ত সে ঘুরিয়ে দিয়েছিল। তাই শঙ্কু তাকে কি করেছিল, বন্ধ করে সুইচ টিপে তাকে অকেজো করে রেখেছিল। অবশেষে সে যখন নামলো, শঙ্কুরা যখন নামলো, তখন তাকে চালু করার পর বিদুশেখরকে জিজ্ঞেস করা, বিদুশেখর তুমি যাবে না? বিদুশেখর বললো না, যাবো না। সে তখন বলল বিভং বিভং বিভং, অর্থাৎ বিপদ ভীষণ বিপদ। তো সেখানে যাওয়ার পর শঙ্কু যখন একটা নরম পাথরের উপর বসে ডায়েরি লিখছে, সে সময় প্রহ্লাদও পাথর কুড়িয়ে বেড়াচ্ছে এবং নিউটনও ছিল। তখন হঠাৎ করে তারা একটা জন্তুকে দেখতে পায়। নিউটন ছুটে গিয়ে সঙ্গে সঙ্গে জন্তুটার হাঁটুতে কামড়ে দেয়, সে জন্তুটা পালিয়ে যায়। তার কিছু পরেই আরেকটা জন্তু এসে প্রহ্লাদকে এবং নিউটনকে তাড়া করে। তারপর তারা ছুটে এসে কোনো রকমের রকেটের ভেতর ঢুকে যায়। এমন সময় শঙ্কু দেখতে পায় যে দূর থেকে সেই যে জন্তুটা ছুটে আসছে, মঙ্গলের যে জন্তুটা ছুটে আসছে, যেটা মাছও নয় মানুষও নয় আবার কোনো জন্তুও নয়, তার মুখে সামনে একটা বড় সবুজ চোখ রয়েছে, সারা শরীর আঁশে ঢাকা, সেই জন্তুটা যেটা ছুটে আসছে সেটাকে বিদুশেখর নেমে গিয়ে তার লোহার বাড়ি দিয়ে অর্থাৎ হাত দিয়ে একবার মারতেই সে চিঁ করে পড়ে যায়। হ্যাঁ, তারপর সে এগিয়ে যেতে থাকে, হাজার হাজার সৈন্য মঙ্গলের এগিয়ে আসে, সেদিকে এগিয়ে যেতে থাকে। তখন সে শঙ্কু গিয়ে তাকে কি করে, তাকে যখন জড়িয়ে ধরে, তখন বিদুশেখর শঙ্কুকে সহ নিয়ে চলে যাচ্ছে। তখন বাধ্য হয়ে শঙ্কু তাকে কি করে, অফ করে দেয়
তার কান্দির বোতামটা টিপে দেয়, তখন হুমড়ি খেয়ে পড়ে বিদুশেখর। তারপর তাকে দুটো ভাগে, এত বড় শরীর তো শঙ্কু একা নিয়ে যেতে পারবে না, বিদুশেখরকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই প্রহ্লাদকে ডেকেও যখন সাড়া পেল না, তখন সে কী করলো, তার কোমরের কাছে দুভাগ করে দিয়ে এবং একটা অংশকে টেনে টেনে মাথার অংশটাকে রকেটের কাছে পৌঁছায়। তারপর যখন পায়ের অংশটাকে নিয়ে আসে, তখন প্রহ্লাদ বাকি অংশটা তুলে দিয়েছিল, এবং বাকি অংশটা, যে পায়ের অংশটা যখন তুলতে যায়, তোলার পর শঙ্কু যখন উঠতে যাবে, তখন তার পায়ের কাছে কি হয়, একটা একটা ঠান্ডা ভাব লাগে এবং শঙ্কু অবাক হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। তারপর হঠাৎ করে রকেট চলতে শুরু করে। এই বিপদ পরিস্থিতিতে তারা পড়েছিল। আচ্ছা, পরের প্রশ্নটা কি আছে, খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগে। কোন খাতার কথা বলা হয়েছে এখানে? কোন খাতার কথা বলা হয়েছে? প্রফেসর শঙ্কুর ডায়েরিটি, যেটি তারক চাটুর্যের কাছ থেকে কথক পেয়েছিলেন, সেই ডায়েরিটির কথা বলা হয়েছে এখানে, সেই খাতার কথা বলা হয়েছে। বক্তার মনে খটকা লাগে কেন, সেই খাতাটির প্রকৃতি আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করো। কেন খটকা লাগে? কারণ হচ্ছে কথকের মনে আছে যখন তিনি দেখেছিলেন তখন কালির রং ছিল এক, এখন কালির রং হয়ে গেছে আরেক। তো এইভাবে তিনি ধরে থাকতে থাকতে কালির রং বদলাতে থাকে, সবুজ, লাল, নীল, এইভাবে কালির রং কী হতে থাকে, বদলাতে থাকে। তখন বাধ্য হয়ে তিনি ভয় পেয়ে যান এবং হাত থেকে খাতাটা পড়ে যায়। খাতাটা পড়ে যাওয়ার পর সেখানে তার যে ভুলো কুকুরটা, যেটা কিছুদিন আগে তার তালপাতার নতুন চটিকে কামড়ে ছিঁড়ে ফেলেছিল, সে এসে কামড় দেয়, কিন্তু খাতাটার কিছুই হয় না। শঙ্কু অবাক হয়ে গেল যে সে পারলো না কাটতে। তারপর কথক নিজে টেনে দেখেন, সত্যজিৎ রায় তিনি নিজে টেনে ধরেন, টানলে ছিঁড়ছে না, রবারের মতো বেড়ে যাচ্ছে, আবার একই সাইজ চলে আসছে। তিনি কি করেন, মাচিস জেলে তিনি ধরেন, আগুনে পড়ে না, তখন অনেকক্ষণ ধরে তিনি তার উনুনের মধ্যে ফেলে রাখলেন, তাতেও কিছু হলো না, তখন বাধ্য হয়ে তিনি কি করলেন, নিয়ে পড়তে বসলেন সেই গল্পটা। তো এই ছিল ডায়েরির প্রকৃতি। তো এইগুলো ছিল আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা পর তোমাদের এইভাবে যে প্রশ্নবিচিত্রা, রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে প্রশ্নগুলো, যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে, সেগুলো আমরা সব আলোচনা করব। আমরা এরপরেই যে 1 নম্বর স্কুলটা যেটা তোমাদের রয়েছে, সেই 1 নম্বর স্কুলের আলোচনা করব। সঙ্গে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।